Hello everybody, welcome to the Way of Solution. Welcome to another new GK and Current Affairs class. আজ আমাদের 15ই এপ্রিলের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা হবে। যত স্টুডেন্টস আমাদের সাথে প্রতিদিন ক্লাসটিতে যুক্ত হচ্ছ সকলকে আমরা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর সকল স্টুডেন্টসকে আমরা বলবো প্রতিদিনের এই পর্বগুলো দেখতে থাকো দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে, এবং আমাদের অন্যান্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চাকরির পরীক্ষার জন্য সেরা প্রতিষ্ঠান দ্য TWS একাডেমি, অনলাইনে বাড়িতে বসেই তুমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে আমাদের অ্যাপের মাধ্যমে। সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং বাড়িতে বসে নিজের টাইম মতো রুটিন ওয়াইজ পড়তেও কিন্তু সেখানে তোমরা পারবে। চলো স্টার্ট করছি আমরা আজকের পর্ব। 7.0 ব্যাচটা একবার চেক না করলে অবশ্যই চেক করে নেবে, সেখানে কিন্তু আমাদের এখনো অফার চলছে। ফার্স্ট প্রশ্ন, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন কে? এখানে একটা এক্সট্রা কে বসতো, কিন্তু কেটা এখানে দেয়া হয়নি। যাই হোক, তো বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন কে? আমরা জানি সম্প্রতি নীতিশ কুমার তিনি রাজ্যসভার সদস্য হয়েছেন। রাজ্যসভার সদস্য হয়েছেন। রাজ্যসভা আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষ, সেখানে তিনি রিসেন্টলি নির্বাচিত হয়েছেন এবং তিনি এর আগে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। সো সম্প্রতিকালে তার ওই মুখ্যমন্ত্রীর পদটাকে স্থলাভিষিক্ত করবেন সম্রাট রাণা, যিনি বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, যখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিল তখন তিনি বিহারের উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন। বর্তমানে তিনি বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। দেখো, নীতিশ কুমার রিজাইন করেছেন নীতিশ কুমার বা পদত্যাগ করেছেন, এবং সম্রাট চৌধুরী সেট টু বিকাম নেক্সট বিহার সিএম। সম্রাট চৌধুরী বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে। বিহারের রিসেন্টলি রাজ্যপালও চেঞ্জ হয়েছে, সেটা একটু দেখে রাখবো। তার আগে একটু দেখি বিহারের রাজধানী পাটনা, এবং বিহারের বর্তমান রাজ্যপাল হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। তিনি বর্তমানে বিহারের রাজ্যপাল পদে আছেন। 2 নম্বর প্রশ্ন, ডক্টর BR আম্বেদকর, যাকে আমরা ভারতীয় সংবিধানের জনক বলে থাকি, ভারতীয় সংবিধানের জনককে, সেটি হচ্ছে ডক্টর BR আম্বেদকর। তো ডক্টর BR আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর 14ই এপ্রিল কোন দিবস পালন করা হয়ে থাকে? 14ই এপ্রিল ডক্টর BR আম্বেদকরের জন্মদিন। 14ই এপ্রিল 1891 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার জন্মদিন উপলক্ষে প্রতি বছরে পালন করা হয় সমতা দিবস। ঠিক আছে, জাতীয় সমতা দিবস। দেখি, ন্যাশনাল ইকুয়ালিটি ডে ইন ইন্ডিয়া ইজ অবজার্ভড অন এপ্রিল 14th টু মার্ক দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর BR আম্বেদকর। তো এই একই কথা, তার জন্মবার্ষিকীতে বা তার যে জন্মদিন সেটাকে শ্রদ্ধা জানিয়ে সেই দিনটাতে জাতীয় সমতা দিবস বা ইকুয়ালিটি ডে পালন করা হয়ে থাকে। 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার, সম্প্রতি কোন দেশ তাদের প্রথম মহিলা সেনাপ্রধান হিসাবে সুসান কোয়েলকে নিযুক্ত করেছেন? সুসান কোয়েল কোন দেশের প্রথম মহিলা সেনা প্রধান বা সেনা সদস্য হয়েছেন, সেনা প্রধান হয়েছেন? তিনি সেই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া দেশ। ওকে, ওশেনিয়া মহাদেশের সব থেকে বড় দেশ, এবং আমরা যদি দেখি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশের মধ্যে পড়ে এই অস্ট্রেলিয়া দেশটা। সেই অস্ট্রেলিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল অ্যাজ ইটস ফার্স্ট ফিমেল আর্মি চিফ। তো তাদের প্রথম আর্মি চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলকে। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, এবং অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার AUD, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি। নেক্সট প্রশ্ন, 2025 সালের জন্য উইজডেন কর্তৃক বিশ্বের সেরা মহিলা ক্রিকেটার হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? উইজডেন তারা বিশ্বের সেরা মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের নাম ঘোষণা করে থাকে কোনো একটা বছরে পারফরমেন্সের বেসিসে। তো
তো 2025 সালে ক্রীড়া জগতে পারফরমেন্স করার জন্য বিশেষ করে ক্রিকেটে এটা কিন্তু মানে প্রকাশ করা হয়ে থাকে ক্রিকেটারদের পারফরমেন্সের উপরে। তো ভারতের একজন মহিলা ক্রিকেটারকে সম্প্রতি বিশ্বের সেরা মহিলা ক্রিকেটার হিসাবে মনোনীত করেছে এই উইজডেন। তো রাইট অ্যান্সার হচ্ছে সেটি দীপ্তি শর্মা। দেখো, মিচেল স্ট্রাক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার এবং দীপ্তি শর্মা নেমড অ্যাজ উইজডেন লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। তো মিচেল স্ট্রাক এবং দীপ্তি শর্মা দুজনকে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে মিচেল স্ট্রাক, মহিলাদের ক্ষেত্রে দীপ্তি শর্মাকে সেরা 2025 সালের প্লেয়ার হিসাবে মনোনীত করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, দীপ্তি শর্মার যদি আমরা পারফরমেন্স দেখি, 2025 সালে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ হয়েছে যেটা আমাদের ভারত জিতেছে। সেখানে 9টা ম্যাচে 22টি উইকেট নিয়ে ভারতের দীপ্তি শর্মা 2025 নারী ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসাবে টুর্নামেন্ট শেষ করেছিলেন। আচ্ছা, দীপ্তি শর্মা 2025 সালের মহিলা ওডিআই বিশ্বকাপ টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও কিন্তু নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টটাও জিতেছিলেন তিনি এবং সবচেয়ে মোস্ট লিডিং উইকেট টেকারের খেতাবটাও তার হাতে ছিল, 22টি উইকেট তিনি নিয়েছিলেন। তো তাকে রিসেন্টলি উইজডেন বিশ্বের সেরা মহিলা ক্রিকেটার 2025 সালের জন্য নাম ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন আমাদের 5 নম্বর। দেখো, আরো একটা স্পোর্টস থেকে প্রশ্ন। 2026 সালে মন্তে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেল খেতাব কে জয় করেছেন? এটি একটি টেনিস টুর্নামেন্ট ট্যুরের মধ্যে পড়ে, মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্ট। এটি ডের স্টুডেন্ট সম্প্রতি জিতেছে জ্যানিক সিনার। জ্যানিক সিনার কোন দেশের খেলোয়াড়? ইতালি দেশের আমরা জানি খেলোয়াড়। তিনি 2025 সালে উইম্বলডন ওপেন জিতেছিলেন আর 2024 সালে তিনি 2025 সালে আরো একটা টুর্নামেন্ট জিতেছিলেন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন। তো দুটি গ্র্যান্ড স্ল্যাম জেতেন 2025 সালে, তার আগে 2024-এও তিনি একটা অস্ট্রেলিয়া ওপেন কিন্তু জিতেছিলেন। এবারে দেখো, জানিক সিনার ডিফিটেড কার্লোস আলকারেজ 7-6, 5-6-3 যে সেট আছে সেই সেটে তিনি তাকে হারিয়েছেন। কাকে? স্পেনের কার্লোস আলকারেজ, যিনি বর্তমানে অস্ট্রেলিয়া ওপেনের চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া ওপেন জিতে রেখেছেন, এই বছর 2026-এ জিতেছেন। সেই কার্লোস আলকারেজকে ফাইনালে হারিয়েছেন ইন দ্য ফাইনাল অফ দ্য 2026 মন্তে কার্লোস মাস্টার্স, যেটা রকব্রুন কাপ মার্টিন ইন ফ্রান্স সেখানে অনুষ্ঠিত হয়েছে। ওকে, দেখো, মন্টে কার্লো পুরুষ পেশাদার টেনিস খেলোয়াড়দের জন্য একটি বার্ষিক টেনিস প্রতিযোগিতা। এটা একটা বার্ষিক, প্রতি বছরে অনুষ্ঠিত হয়। এটি মোনাকোর মন্টে কার্লো শহরের সীমানায় অবস্থিত ফ্রান্সের রকব্রুন কাপ মার্টিন বা মার্তা লোকালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতাটি এটিপি পেশাদার ট্যুরে মাস্টার্স সিরিজের অন্তর্ভুক্ত। এটি ক্লে কোর্টে খেলা হয়ে থাকে। আমরা জানি ফ্রেঞ্চ ওপেন বলে একটা গ্র্যান্ড স্ল্যাম ওপেন আছে, সেটাও ক্লে কোর্টে খেলা হয়। আর এই মন্টে কার্লোস মাস্টার্স এটাও কিন্তু ক্লে কোর্টের উপরে খেলা হয়ে থাকে, লাল ক্লে কোর্টের উপরে। নেক্সট প্রশ্ন, 2026 সালে তামিল নববর্ষ পাথান্ডু কোন মাসে পালিত হয়েছে? তামিলদের নববর্ষ হচ্ছে পাথান্ডু। শুধু তামিলদের নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন নববর্ষ আছে, যেমন বাঙালিদের নববর্ষ পয়লা বৈশাখ, তামিলদের নববর্ষ পাথান্ডু, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কেরালার নববর্ষ বিশু, আসামের নববর্ষ রঙ্গলি বিহু, পাঞ্জাবিদের নববর্ষ বৈশাখী, মারাঠিদের নববর্ষ গুড়ি পাদোয়া, গুজরাটিদের নববর্ষ বস্তফারাস। এরকম ভারতবর্ষ জুড়ে বিভিন্ন নববর্ষ পালন করা হয়, বিশেষ করে এপ্রিল মাস বা এপ্রিল মাসের দিকে বিশেষ করে পালন করা হয় ম্যাক্সিমাম। আর যদি আমরা বাংলা ক্যালেন্ডার দেখি তাহলে চৈত্র মাসে এগুলোকে পালন করা হয়ে থাকে বেশিরভাগ জায়গায়, ঠিক আছে। তো এখন তামিল নববর্ষ পাথান্ডু এটা কোন মাসে পালিত হলো? এপ্রিল মাসে পালিত হলো সম্প্রতিকালে। পাথান্ডু দ্য তামিল নিউ ইয়ার্স, যেটাকে ভারুষা পিরাপ্পু বলা হচ্ছে, সেই ভারুষা পিরাপ্পু বা পাথান্ডু ইজ সেলিব্রেটেড অন দ্য ফার্স্ট ডে অফ দ্য তামিল মান্থ চিথিরাই। তামিলদের প্রথম মাসের নাম হচ্ছে চিথিরাই। সেই চিথিরাইয়ের প্রথম দিনটাতে এটাকে পালন করা হয়েছে এবং ফলিং অন এপ্রিল 14, 2026, এই দিনটা এপ্রিল মাসের 14 তারিখে পড়েছে 2026 সালে। তো এটা এই বছরে 2026-এ 14 এপ্রিল পালন করা হচ্ছে। নেক্সট প্রশ্ন আমরা দেখি, এটা 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। যাদের ক্লাসটি ভালো লাগছে অবশ্যই সকলে একটা করে লাইক করে ফেলো আমাদের এই পর্বটিতে। 2026 সালের এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী গত মাস মানে মার্চ মাস, আমরা জানি মার্চ মাসটা 2025-26 অর্থবর্ষের
অর্থবর্ষের লাস্ট শেষ মাস ছিল, সেই মাসে খুচরা মুদ্রাস্ফীতি বা রিটেল ইনফ্লেশন হার কত শতাংশে পৌঁছেছে? অর্থনীতির আরো একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। 2025-26 অর্থবর্ষের শেষ মার্চ এপ্রিল মাস থেকে 2026-27 অর্থবর্ষ শুরু হচ্ছে। তো রিসেন্টলি একটা রিপোর্ট বার হয়েছে, গত মাস অর্থাৎ মার্চ মাসে খুচরো মুদ্রাস্ফীতি বা রিটেল ইনফ্লেশন ছিল 3.4%। রিটেল ইনফ্লেশন রাইজেস টু 3.4% লাস্ট মান্থ। নেক্সট, 2026 সালের মার্চ মাসের জন্য আইসিসি পুরুষ প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? আইসিসির পুরুষ প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছে মার্চ মাসের জন্য সঞ্জু স্যামসন। দেখো, টি20 ওয়ার্ল্ড কাপ স্টার সঞ্জু স্যামসন নেমড আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর মার্চ মাসের জন্য তাকে প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নামটা ঘোষণা করা হয়েছে। তিনি টি20 ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন, তাই তো? এবং ফাইনালেও যদি আমরা দেখি খুব ভালো একটা পারফরমেন্স তিনি করেছিলেন ভারতের হয়ে। সেই সঞ্জু স্যামসংকে আমরা দেখবো রিসেন্টলি প্লেয়ার অফ দ্য মান্থ ঘোষণা করা হয়েছে। এই ছিল আমাদের আজকের 8টি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, এখন একটু কারেন্ট অ্যাফেয়ার্স কম পাওয়া যাচ্ছে, আমি পরবর্তীতে আমি চেষ্টা করি 10টি করে কারেন্ট অ্যাফেয়ার্স করার, বাট কোনোদিন কারেন্ট অ্যাফেয়ার্স খুব কম পাওয়া যায়, খুব খুঁজতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝেছো? তো যতগুলো পেয়েছি আমি ইম্পর্টেন্টগুলো করার চেষ্টা করেছি। চাইলে আমি অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে এটা ভরাট করতে পারতাম, বাট সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে না। যতটুকু ইম্পর্টেন্ট ততটুকুই আমরা প্র্যাকটিস করব প্রতিদিন এরকমভাবে। আরও ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের দেখতে হয় ডিটেলস, তাহলে রেল ফাউন্ডেশন ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যেখানে আমরা ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি। রেলের জন্য একটা ব্যাকবোন, বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা মূল একটা জায়গা। তো রেল ব্যাচে তোমরা যুক্ত হতে পারো, রেল ফাউন্ডেশন 2 ব্যাচ। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচে এখনো ক্লাস শুরু হয়নি, তো অবশ্যই তোমরা যুক্ত হতে চাইলে আমাদের এই ব্যাচটাকে চেক আউট করতে পারো। চলো আমরা আজকের প্রথম জিকে প্রশ্ন দিয়ে শুরু করছি। সকলে যারা প্রতিদিন ক্লাস দেখছো, রেগুলার দেখতে থাকো ক্লাসগুলো, আর অবশ্যই ক্লাসে লাইক করবে। হ্যাঁ, এডিবি আর আমাদের তোমরা ফলো করতে চাইলে অবশ্যই কিন্তু ফলো করতে পারো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে? এর সদর দপ্তর অবস্থিত আছে ফিলিপাইন্সে। ফিলিপাইন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা, সেখানে অবস্থিত আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটা। নিচের কোন কমিটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? দেখো, মৌলিক কর্তব্য এমন একটা জিনিস যেটা কিন্তু মূল সংবিধানে ছিল না। ভারতের যে মূল সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি এটা কার্যকর হয়েছিল, সেই মূল সংবিধান কিন্তু ছিল না মৌলিক কর্তব্যটা। এটা পরবর্তীতে যুক্ত হয়েছে 51 এ ধারাতে আমরা এটাকে পাবো। এবং যদি আমরা পার্ট হিসাবে দেখি তাহলে ভারতের সংবিধানের পার্ট 4 এর এ পার্টে অবস্থিত আছে মৌলিক কর্তব্যটা। এবারে দেখো, মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে কোন কমিটির সুপারিশে? সেটি হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে। কবে যুক্ত হয়েছে? 1976 সালে এটাকে যুক্ত করা হয়েছে, এবং সেই বছরে হয়েছিল 42তম সংবিধান সংশোধনী। তো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, কিভাবে যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটাতে আসি। ইউনিভার্সিটি অ্যাক্ট নিম্নের কার আমলে চালু হয়? বলো। সঠিক উত্তর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল লর্ড কার্জনের আমলে। এটা 1904 সালে চালু হয়েছিল। অলরাইট, নেক্সট। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে?
বলে ফেলো। যে হরমোনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি সেটি হচ্ছে থাইরক্সিন হরমোন। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ইনসাইডার ট্রেডিং নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? এটা আগে একবার করিয়েছি না প্রশ্নটা, ইনসাইডার ট্রেডিং। চলো আরেকবার করে ফেলি, তাহলে তো তোমরা এটা পারবে। সকলে ভালো উত্তর করো, এটা 100% সকলের কাছ থেকে উত্তর চাই, এটা অলরেডি প্র্যাকটিস করেছি আমরা। ইনসাইডার ট্রেডিং বলতে কি বোঝায়? অ্যান্সার হচ্ছে ইনসাইডার ট্রেডিং মানে কোনো একটা কোম্পানি আছে, বড় কোম্পানি, হ্যাঁ, তার যে শেয়ারের ইনফরমেশন, তোমরা পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে এই সমস্ত ইনফরমেশন নিজের কাছের কাউকে শেয়ার করা, এটাকে ইনসাইডার ট্রেডিং বলা হয়। ঠিক আছে, এতে যারা অন্যান্য ইনভেস্টর থাকে তাদের সাথে ধোঁকাবাজি করা হয়। তো এটা সেবি নিয়ন্ত্রণ করে থাকে, কারণ সেবিকে আমরা বলি ভারতীয় শেয়ার মার্কেটের ওয়াচডগ, তারা এই জিনিসগুলো কিন্তু দেখে থাকে। ইনসাইডার ট্রেডিং হলো কোনো পাবলিক কোম্পানির অভ্যন্তরীণ গোপনীয় অপ্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে সেই কোম্পানির শেয়ার বা সিকিউরিটিজ কেনা বেচা করা। এটি একটি বেআইনি কর্মকাণ্ড যা সাধারণ যে অন্যান্য বিনিয়োগকারীরা থাকে সেই বিনিয়োগকারীদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করে এবং বাজারের সততা নষ্ট করে। এর ফলে বড় ধরনের জরিমানা ও কারাদণ্ডও কিন্তু হতে পারে। 1918 সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলের কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন? 1918 সালে মহাত্মা গান্ধী যে অঞ্চলে কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন সেটি হচ্ছে আহমেদাবাদ। ওকে, অপশন ডি। আচ্ছা, আহমেদাবাদে সত্যাগ্রহ, কটন মিলে যে সত্যাগ্রহ সেটা হয়েছিল 1918-তে, এবং এই বছরেই 1918-তে গুজরাটে আরেকটা জায়গাতে, সেটা হচ্ছে খেদা, সেই খেদা অঞ্চলে মহাত্মা গান্ধী আরেকটা সত্যাগ্রহ করেন যেটার নাম হচ্ছে খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ তাহলে কবে হয়? আমরা দেখব খেদা সত্যাগ্রহ হয়েছে 1918 সালে, সেটিও গুজরাটে অনুষ্ঠিত হয়েছে। এর আগে 1917 সালে মহাত্মা গান্ধীর ভারতীয় উপমহাদেশের প্রথম সত্যাগ্রহ হয়েছিল, যেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। হ্যাঁ, এটা মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ। চম্পারণটা কোথায় আছে? এটা বিহার রাজ্যে অবস্থিত আছে, তো বিহারের চম্পারণে হয়। আর খেদাটা গুজরাট রাজ্যে অবস্থিত, গুজরাটের চম্পারণ সত্যাগ্রহটা হয়। পশ্চিমবঙ্গে মোট কতগুলি রামসার সাইট আছে? জলাভূমি আর কি। রামসার কনভেনশন অনুসারে স্বীকৃত জলাভূমি পশ্চিমবঙ্গে আছে কতগুলি? অ্যান্সার হচ্ছে দুটি। একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, এটা পশ্চিমবঙ্গের প্রথম জলাভূমি, যেটাকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল কত সালে বলতো? 2002 সালের রামসার সাইটের মর্যাদা পায়। আর একটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনটা কবে রামসার সাইটের মর্যাদা পেয়েছে? সুন্দরবন 2019 সালে রামসার সাইটের মর্যাদা পায়। এটি হচ্ছে ভারতের বৃহত্তম রামসার সাইট, সুন্দরবনটা ভারতের বৃহত্তম রামসার সাইটের নাম কি? সেটা হচ্ছে সুন্দরবন রামসার সাইট। কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেন কে? বলো। কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেছিলেন জোসেফ ব্ল্যাক, CO2 আবিষ্কার করেন। কার্ল ল্যান্ডস্টানার তিনি আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টানার আবিষ্কার করেন। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি পরবর্তীতে জেমস সিমসনের নাম পাচ্ছ, ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন। ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন তিনি। আর এডওয়ার্ড টেলর আমরা জানি হাইড্রোজেন বম আবিষ্কার করেন। হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন তিনি, এডওয়ার্ড টেলর।
আকবরের রাজসভার প্রধানমন্ত্রী কে ছিলেন? ইজি কোশ্চেন্স, অনেকবার প্র্যাকটিস করেছি আমরা এই প্রশ্নটা, তাই না? তো যারা রেগুলার ক্লাস দেখে তাদের কাছে এই প্রশ্নটা অনেক সহজ। আকবরের অর্থমন্ত্রী ছিলেন টোডরমল। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সালে? নোবেল পুরস্কার আমরা জানি 6টি ক্ষেত্রে দেওয়া হয়। প্রথমে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কত সালে? 1901 সালে। আচ্ছা, আর অর্থনীতিতে নোবেলটা দেওয়া হয় 1969 সালে প্রথম দেওয়া হয়। আর বাকি যে ক্ষেত্রগুলো আছে সেগুলোতে সব 1901 সাল থেকে নোবেল দেওয়া হয়েছে। কি কি ক্ষেত্র আছে? পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, শান্তি এবং আরেকটা হচ্ছে সাহিত্য। এই 5টি ক্ষেত্রে নোবেল দেওয়া হয় তোমার হচ্ছে 1901 থেকে। বাবা, এই প্রশ্নটা কি দুবার হয়ে গেল নাকি? আচ্ছা হ্যাঁ, চলো পরেরটা। বহিষ্কৃত হিতকারিণী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহিষ্কৃত হিতকারিণী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অলরাইট, ডক্টর বি আর আম্বেদকর 1924 সালে যারা দলিত শ্রেণী আছে, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের শিক্ষা ক্ষেত্রে সুযোগ করে দেওয়ার জন্য এই হিতকারিণী সভাটির প্রতিষ্ঠা করেছিলেন। ওয়াদিয়া হিমালয়ান ভূতত্ত্ব ইনস্টিটিউট বা ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি কোথায় অবস্থিত আছে? ভূতাত্ত্বিক ইনস্টিটিউট, হিমালয়ান ভূতত্ত্ব ইনস্টিটিউট, নাম হচ্ছে ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি, দেহরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত আছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন বা O2 প্রধান উৎস কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজ কি উদ্ভিদের? আমরা জানি উদ্ভিদ গাছ কি করে? গাছ হচ্ছে জল সংগ্রহ করে, জল সংগ্রহ করে সেই জলের মাধ্যমে খনিজ সংগ্রহ করে এবং জল সংগ্রহ করে, আর অন্য দিক থেকে বায়ু থেকে CO2 বা কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে। করার পরে সে কি করে? সে ডিয়ার স্টুডেন্টস সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সূর্যের আলোকে কাজে লাগিয়ে সেখানে তারা কিন্তু খাদ্য উৎপন্ন করে গ্লুকোজ রূপে, এবং পরবর্তীতে আমরা দেখব সেখান থেকে অক্সিজেন রিলিজ করে থাকে। তো এই যে অক্সিজেন, এক্সট্রা অক্সিজেনটা রিলিজ হচ্ছে, অক্সিজেনের প্রধান উৎসটা কি? CO2 থেকে আসছে নাকি জল থেকে? জল থেকে আসবে H2O, যেটা সেখান থেকে কিন্তু আমরা দেখব অক্সিজেনটা আসছে। তো অক্সিজেনের উৎস সাধারণত কি? জল, কার্বন ডাইঅক্সাইড কিন্তু নয়। ফিফার প্রতিষ্ঠার সময় নিচের কোন দেশটি এর সদস্য ছিল না? ফুটবলের সর্বোচ্চ গভর্নিং বডি ফিফা। তো এই যে ফিফা, এর প্রতিষ্ঠার সময় ফিফার সদস্য দেশ ছিল না কোনটি? ফিফার সদস্য ছিল না ইংল্যান্ড। দেখো কঠিন প্রশ্ন এটা। ফিফা প্রতিষ্ঠা হয় 21শে মে 1904 সালে প্যারিসে এটা প্রতিষ্ঠিত হয়। 7টি প্রতিষ্ঠা সদস্য ছিল এর। 7টি প্রতিষ্ঠা সদস্য হলো বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস যেটাকে আমরা আগে হল্যান্ড বলতাম, এছাড়া স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। এই 7টি দেশ ইউরোপিয়ান কান্ট্রি, তারা ছিল এর প্রতিষ্ঠাতা। ফিফার প্রথম সভাপতি ছিলেন রবার্ট গেরা এবং একজন তিনি সাংবাদিক ছিলেন, ফরাসি সাংবাদিক। আচ্ছা, তোমাদের আজকে বাড়ির কাজ দেওয়া হয়নি, তাহলে একটা বাড়ির কাজ দিয়ে রাখি। তোমরা কমেন্ট করে জানাবে যে এই যে ফিফার সদর দপ্তর কোথায় আছে? এটা তোমাদের আজকে বাড়ির কাজ দেওয়া থাকবে। ঠিক আছে, চলো কমেন্ট বক্সে এটা তোমরা জানাবে, তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখলাম এটা। সম্পত্তির অধিকারকে কবে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? মোস্ট পছন্দের একটা প্রশ্ন, সঠিক উত্তর হবে 1978 সালে। পাকু জালুর প্রধান স্থান, প্রধান স্থান, আচ্ছা প্রধান কোন স্থানে? এটা কোন স্থানে হবে প্রশ্নটা একটুখানি ভুল আছে। হ্যাঁ, পাকু জালুর বা পাক জালুর
প্রধানত কোন স্থানে প্রচলিত নৌকা চালনা প্রতিযোগিতা? দেখো এটা একটা বোট রেসিং, যেমন আমাদের কেরালাতে হয় না ভাল্লামকালি বোট রেসিং, তেমনি একটা দেশে চালিত বা একটা দেশে হয়ে থাকে পাক জালুর। এটা তোমরা দেখেছো, অরা ফার্মিং বলে একটা শব্দ কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ রিসেন্টলি জেনজি বা আলফা জেন যে জেনারেশন আছে তাদের মধ্যে খুব জনপ্রিয় একটা শব্দ, হ্যাঁ অরা ফার্মিং। তো এই যে অরা ফার্মিং শব্দটার সাথে খুব একটা ম্যাচ করে এরকম একটা বালকের ছবি, ঠিক আছে, হ্যাঁ অরা ফার্মিং এর সাথে ম্যাচ করে, তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে হয়তো দেখেছো যে একটা বোটের সামনে দাঁড়িয়ে অরা ফার্মিং করতে থাকে। তো এটাকে আমরা অরা ফার্মিং নাম দিয়েছি, জেনজি শব্দ, যাই হোক। তো এই যে পাকুজালুর সেই বোট রেসিং, এটা কিন্তু খবরের শিরোনামে এসেছিল বা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব ভাইরাল হতে দেখেছি এটাকে, ঠিক আছে। এটা ইন্দোনেশিয়ার একটা বোট রেস, সেখানে এটা অরা ফার্মিং, সেখান থেকে আর কি ওই ছেলেটা বালকটা খুব বিখ্যাত হয়েছে পরবর্তীতে। চলো, ভারতের কোন অঞ্চলটি বৃহত্তম মোটর গাড়ি শিল্প কেন্দ্র হিসেবে স্বীকৃত? কোনো রাজ্যের নাম দেওয়া হয়নি, অঞ্চলের নাম দেওয়া হয়েছে। কোন অঞ্চলটা মোটর গাড়ি শিল্প কেন্দ্র গড়ে উঠেছে সেখানে অনুকূল পরিবেশ থাকার কারণে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ক্ষেত্রে দক্ষিণাঞ্চল, বিশেষ করে তামিলনাড়ু রাজ্য, ঠিক আছে। তামিলনাড়ু রাজ্যে মোটর গাড়ি শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। বিশেষ করে চেন্নাই বলে যে শহর আছে, এই চেন্নাইকে আমরা একটা নাম দিয়ে থাকি এশিয়ার ডেট্রয়েট বলি, কারণ এই অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি শিল্পের কারণে। এশিয়ার ডেট্রয়েট কাকে বলা হয়? এশিয়ার ডেট্রয়েট বলা হয়ে থাকে যাকে, সেটা হচ্ছে তামিলনাড়ুর চেন্নাইকে। এটা বিখ্যাত হচ্ছে মোটর গাড়ি শিল্প কেন্দ্রের জন্য। ডোমিনিকো পেজ কোন কার রাজত্বকালে আসেন তিনি ভারতে? একজন পর্তুগিজ পর্তুগিজ পর্যটক ছিলেন তিনি, ডোমিনিগো পেজ। তিনি ভারতে এসেছিলেন কার রাজত্বকালে? কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে, যিনি বিজয়নগর সাম্রাজ্যের একজন রাজা ছিলেন। জিরো কেলভিন মানে যেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলছি, পরম শূন্য তাপমাত্রা। তো সেই পরম শূন্য তাপমাত্রাতে সিলিকন কিরূপ ভূমিকা রাখে বা সিলিকন কিরূপ আচরণ করে? সিলিকন সাধারণত এটা অর্ধপরিবাহী, সাধারণ তাপমাত্রায় যত উষ্ণতা কমানো হবে, বিশুদ্ধ যদি আমরা দেখি একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের কি হয়, তার যে পরিবাহী ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যায়। তো যত তাপমাত্রা কমাবো আমরা তত কি হবে, এটা অন্তরক হবে, মানে তত এটার পরিবহন ক্ষমতা কমে যাবে। এটা বিশুদ্ধ একটা সিলিকন বা যে কোনো তুমি অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর নিতে পারো, সেটা পরম শূন্য তাপমাত্রায় অন্তরক হিসেবে কাজ করবে। নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত আছে? সিম্পল অ্যান্ড ইজি একটা কোশ্চেন। রাজাজি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোথায় আছে? এটি আছে উত্তরাখণ্ডে। ব্ল্যাকবাক জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত না? গুজরাট রাজ্যে ব্ল্যাকবাক জাতীয় উদ্যান আছে। মুকুন্দরা হিলস হচ্ছে রাজস্থানে, রাজস্থানে। এবং সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাম রাজ্যে অবস্থিত। এইগুলো হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ছিল। তো অবশ্যই যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে, যেটা বাড়ির কাজ দিলাম এটাও কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো, গুড গুড। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার। আরো একবার সকলকে শুভ নববর্ষ, বাই।